আমি পদ্মজা, পর্ব ৩৪। বাইরে বিকেলের সোনালি রোদ, মন মাতানো বাতাস। লম্বা বারান্দা পেরিয়ে নূরজাহানের ঘরের দিকে যাচ্ছে পদ্মজা। বাতাসে দমকায় সামনের কিছু চুল অবাধ্য হয়ে উঠছে। এতে সে খুব বিরক্ত বোধ করছে। এক হাতে দই, অন্য হাতে পিঠা, চুল সরাতেও পারছে না। তখন কোত্থেকে উড়ে আসে আমির। এক আঙুলে উড়ন্ত চুলগুলো পদ্মজার কানে গুজে দিয়ে আবার উড়ে চলে যায়। পদ্মজা চমৎকার করে হাসে। আমিরের যাওয়া দেখে মনে মনে বলল, চমৎকার মানুষ। নূরজাহানের ঘরের সামনে এসে দেখলো দরজা ভিজানো। পদ্মজা অনুমতি না নিয়ে দরজার ঠেলে ঘরে ঢুকে অবাক হয়ে গেল। তার চক্ষু চড়ক গাছ। পালঙ্কে ভুরি ভুরি সোনার অলংকার জলজল করছে, চোখ ধাঁধানো দৃশ্য। পদ্মজাকে দেখে নূরজাহান অপ্রস্তুত হয়ে পড়েন। তা পদ্মজার চোখে পড়েছে। নূরজাহান ক্ষুব্ধ হয়ে উঠলেন, তুমি এই নিয়ে ক্যারে আইছো? আমি কইছি আইতে? নূরজাহানের ধমকে থতমত খেয়ে গেল পদ্মজা। দইয়ের মগ ও পিঠার থালা টেবিলের ওপর রেখে বলল, আম্মা বললেন দই পিঠা দিয়ে যেতে। তোমার হৌরি কইলেই হইব? আমি কইছি আমারে না কইয়া আমার ঘরে আউন মানা, হেডা তোমার হৌরি জানে না? মাফ করবেন, মাথা নত করে বলল পদ্মজা। যাও, বাড়াইয়া যাও। পদ্মজা বেরিয়ে গেল। দরজার বাইরে এসে থমকে দাঁড়ায়। ছোট কারণে এত ক্ষুদ্র প্রতিক্রিয়া কেন দেখালেন তিনি? পদ্মজার মাথায় ঢুকছে না। পদ্মজা আনমনে হেঁটে নিজের ঘরে চলে আসে। সে ভাবছে, এই বাড়িতে আসার পর থেকে কি কি হয়েছে সব ভাবছে। প্রথম রাত থেকেও একজন তার ঘরে এসেছিল, নোংরা স্পর্শ করেছে। সেটা যে আমির নয় সে শতভাগ নিশ্চিত। এরপর ভোরে রানীকে দেখলো চোরের মতো বাড়ির পেছনে জঙ্গলে ঢুকতে। তারপর রুম্পা ভাবির সাথে দেখা হয়। তিনি শুরুতে স্বাভাবিক ছিলেন, শেষে গিয়ে পাগলামি শুরু করেন। দরজার ওপাশে কেউ ছিল। পদ্মজা ভ্রুকুটি করে মুখে চ কারান্ত চ শব্দ করল। সব ঝাপসা। ফরিনা বলেছিলেন দই পিঠা দিয়ে রান্নাঘরে যেতে। পদ্মজা বেমালুম সে কথা ভুলে গিয়েছে। যখন মনে পড়ল অনেক সময় কেটে গিয়েছে, সে দ্রুত আঁচল টেনে মাথা ঘুরে ছুটে যায় রান্নাঘরের দিকে। এসে দেখে ফরিনা এবং আমিনা মাছ কাটছে। পদ্মজা পা টিপে টিপে রান্নাঘরে ঢুকে। ভয়ে বুক কাঁপছে। কখন না কঠিন কথা শোনানো শুরু করে দেয়। অহনাওনের সময় হয়েছে তোমার? আছিলা কই? বললেন ফরিনা। ঘরে, নতজানু হয়ে বলল পদ্মজা। আমি তো বাইরে বেড়াইয়া গেছে অনেকক্ষণ হইল। তুমি ঘরে কি করতাছিলা? স্বামী বাড়িতেও থাকলে ঘরে তাহন লাগে, নাহলে বউদের শোভা পায় খালি রান্ধা ঘরে। চুলার চেয়ে কিছুটা দূরত্বে কয়েকটা বেগুন রাখা। এখানে আসার পর থেকে সে দেখেছে প্রতিদিন বেগুন ভাজা করা হয়। পদ্মজা দা নিয়ে বসে বেগুন হাতে নিল। ফরিনা বলেন, বেগুন লইছ ক্যারে? আজ ভাজবেন না? জাফর আর হের বউ তো গেলই গা, এখন কাল লাইগা করাম। আর কেউ খায় না বেগুন। পদ্মজা বেগুন রেখে দিল। কণ্ঠ খাদে নামিয়ে বলল, কি করব? ফরিনা চোখ মুখ কুচকে মাছ কাটছেন, যেন পদ্মজার উপস্থিতি তিনি নিতে পারছেন না। পদ্মজার প্রশ্নের জবাব অনেকক্ষণ পর কাটকাট গলায় দিলেন, ঘরে গিয়া বইয়া থাকো। পদ্মজার চোখ দুটি জলজল করে ওঠে। ঢোক গিলে বলল, আর হবে না। তোমারে কইছে না এহান থাইকা যাইতে? যাও না ক্যারে? যতদিন আমরা আছি তোমরা বউরা রান্নাঘরের দায়িত্ব লইতে আইবা না। আমিনার কণ্ঠে বিদ্রুপ। পদ্মজা আমিনার কথায় অবাক হয়ে গেল। সে কখন দায়িত্ব নিতে এলো? ফরিনা আমিনার কথা শুনে চোখ গরম করে তাকালেন। বললেন, আমার ছেঁড়ার বউরে আমি মারবো, কাটবো, বকবো। তোমরা কোনোদিন হেল লগে উঁচু গলায় কথা কইবা না। বউ, তুমি ঘরে যাও। পদ্মজার সামনে এভাবে অপমানিত হয়ে আমিনা স্তব্ধ হয়ে যান। তিনি সেই শুরু থেকে ফরিনাকে ভয় পান, তাই আর টু শব্দ করলেন না।
পদ্মজা ফরিনার দিকে অনুসন্ধানী দৃষ্টি নিয়ে তাকালো। কি যেন দেখতে পেল। মনে হচ্ছে এই মানুষটারও দুই রূপ আছে। এই বাড়ির প্রায় সবাইকে তার মুখোশধারী মনে হচ্ছে। কেউ ভালো কিন্তু খারাপের অভিনয় করে, আর কেউ আসলে শয়তান কিন্তু ভালোর অভিনয় করে। কিন্তু কেন? কিসের এত ছলনা? খাড়ায় আছো কেন? যাও, ঘরে যাও। গিয়ে কি করব? কোনো সাহায্য লাগলে বলুন না মা। তোমারে চাইতে কইছি, যাও তুমি। পদ্মজা আর কথা বাড়ালো না, ধীর পায়ে জায়গা ত্যাগ করলো। এদিক ওদিক হেঁটে ভাবতে থাকে কার ঘরে যাবে। লাবণ্যের কথা মনে হতেই লাবণ্যের ঘরের দিকে এগোলো সে। লাবণ্য বিকালে টিভি দেখে, নিশ্চয় এখন টিভি দেখছে। লাবণ্যের ঘরে ঢুকেই লিখন সার কণ্ঠ শুনতে পেল পদ্মজা। টিভির দিকে তাকালো, দেখলো ছায়া ছবি চলছে, লিখন সাহর ছায়া ছবি। পদ্মজা ঘুরে দাঁড়ায় চলে যেতে। লাবণ্য ডাকলো, ওই ছেমরি, যাস কই, এদিকে আয়। পদ্মজা ঘরে ঢোকে, লাবণ্যর পাশে পালঙ্কে বসলো। লাবণ্য দুই হাত পদ্মজার গলা জড়িয়ে ধরে বলল, সারাদিন দাদা ভাইয়ের সাথে থাকোস কেন? আমার ঘরে একবার উকি দিতে পারোস না? তো দাদা ভাই আমাকে না ছাড়লে আমি কি করব? ঘুষি মেরে সারা দিবি? হ্যাঁ, এরপর আমাকে তুলে আছাড় মারবে। দাদা ভাইকে ডরাস? একটুও না। সত্যি? মিথ্যা বলবো কেন? একদিন রাগ দেখলে এরপর ঠিকই ডরাইবি। আমি রাখতেই দেব না। লাবণ্য হাসে, এরপর টিভির দিকে তাকিয়ে বলল, লিখন সার মতো মানুষের রে ফিরাইয়া দেওয়ানের সাহস খালি তৈরি আছে, আমার জীবনেও হইতো না। পদ্মজা কিছু বলল না। লাবণ্যই বলে যাচ্ছে, এই ছবিটা আমি আহুন মিয়া 6 বার দেখছি। লিখন শাহ তার নায়িকারে অনেক পছন্দ করে, কিন্তু নায়িকা পছন্দ করে অন্যজনরে বিয়া করে। বিয়ার অনেক বছর পর লিখন শাহর প্রেমে পড়ে নায়িকা, ততদিনে দেরি হয়ে যায়, লিখন শাহ মরে যায়। এই হইল কাহিনী। আচ্ছা পদ্মজা, যদি এমন তোর সাথে হয়? পদ্মজা আটকে উঠে বলল, যা, কি বলছিস? বিয়ের আগে ভাবতাম যার সাথে বিয়ে হবে তাকেই মানব, কিন্তু এখন আমার তোর ভাইকেই দরকার। ওরে, লাইলি হয়ে যাই তা চোস। যা, আমিও মজা করছি। আমি কেন চাইবো আমার ভাইয়ের বউ অন্যজনকে পছন্দ করুক? লিখন শাহ আমার, শয়নে স্বপনে তার লগে আমি সংসার পাতি। পদ্মজা হাসলো। লাবণ্যের পিঠ চাপড়ে বলল, আব্বারে বল লিখন শাহকে ধরে এনে তোর গলায় ঝুলিয়ে দিবে। বিয়া এমনেও দিয়া দিব, কয়েকদিন পর ম্যাট্রিকের ফল দিবে, আমি তো ফেল করমি দেখিস। কিছু হবে না, পাশ করবি। রানী আপা কই? কি জানি কই বইয়া রয়েছে। চুপ থাক এখন, টিভি দেখ। দেখ কেমনে কান্দতে আছে লিখন শাহ। এই জায়গাটা আমি যতবার দেখি আমার কান্দও নাইসা পড়ে। বলতে বলতে লাবণ্য কেঁদে দিল, ওনার আঁচল দিয়ে চোখের জল মুছল। পদ্মজা টিভির দিকে মনোযোগ সহকারে তাকালো। দৃশ্য চলছে, লিখন শাহ ঠোঁট কামড়ে কাঁদছে, ঘোলা চোখ দুটি আরো ঘোলা হয়ে উঠেছে। ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে। তার মা, ছোট ভাই, বোন ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। এক টুকরো কাজ ঢুকে পড়ে লিখন শাহর পায়ে, আর্তনাদ করে ফ্লোরে বসে পড়ে। তার মা দৌড়ে আসে, পাগলামি থামাতে বলে। লিখন শাহ আর্তনাদ করে শুধু বলছে, তুলির বিয়ে হয়ে যাচ্ছে আম্মা, আমি কি নিয়ে বাঁচবো? কেন তুলি আমাকে ভালোবাসলো না? আমি তো সত্যি ভালোবেসেছিলাম। পদ্মজা বাকিটা শুনল না, মনোযোগ সরিয়ে নিল। তার কানে বাজছে, পদ্মজার বিয়ে হয়ে যাচ্ছে আম্মা, আমি কি নিয়ে বাঁচবো? কেন পদ্মজা আমাকে ভালোবাসলো না? আমি তো সত্যি ভালোবেসেছিলাম। পদ্মজার চোখের কান্নি সে অশ্রু জমে। সে অশ্রু আড়াল করে লাবণ্যকে বলল, তুই দেখ, আমি যাই। লাবণ্যর কানে পদ্মজার কথা ঢুকলো না। সে টিভি দেখছে আর ঠোঁট ভেঙে কাচ্ছে। পদ্মজা আর কিছু বলল না, উঠে দাঁড়ায় চলে যেতে। দরজার সামনে আমিরকে দেখতে পেল। তার বুক ধক করে উঠল। পরে মনে হলো সে তো কোনো অপরাধ করেনি, তাহলে এত আশ্চর্য হওয়ার কি আছে? আমির কাগজে মোড়ানো কিছু একটা এগিয়ে দিল, বলল, ঘরে
পেলাম না, রান্নাঘরেও না, তাই মনে হলো লাবণ্যর ঘরে আছো। টিভি দেখছিলে নাকি? আমি পদ্মজা, পর্ব 35। বাসন্তী গাঢ় করে ঠোঁটে লিপস্টিক দিচ্ছেন। প্রেমা প্রান্তকে বেশ আগ্রহ নিয়ে দেখছে। তারা দুজন বাসন্তীকে মেনে নিয়েছে। বাসন্তীর কথাবার্তা, চাল চলন আলাদা, যা ছোট দুটি মনকে আনন্দ দেয়। আগ্রহ ভরে বাসন্তীর কথা শোনে তারা। লিপস্টিক লাগানো শেষ হলে বাসন্তী প্রেমাকে বলল, তুমি লাগাইবা? প্রেমা হেসে মাথা নাড়ায়। বাসন্তীর আরো কাছে ঘেসে বসে। বাসন্তী প্রেমার ঠোঁটে টকটকে লাল লিপস্টিক গাঢ় করে ঘষে দিল। এবার প্রান্তকে বলল, তুমিও লাগাইবা আব্বা? জি, বলল প্রান্ত। প্রেমাকে লিপস্টিকে সুন্দর লাগছে, তাই তারও ইচ্ছে হচ্ছে। বাসন্তী প্রান্তর ঠোঁটে লিপস্টিক দেওয়ার জন্য উবু হন। পূর্ণা বেশ অনেকক্ষণ ধরে এসব নাটক দেখছে। এই মহিলাকে সে একটু সহ্য করতে পারে না। এক তো সৎমা, বাপের আর এক বউ, তারপর এই বয়সে এত এত সাজগুজ করে। প্রান্তকে লিপস্টিক দিয়ে দিচ্ছে দেখে তার গা পিত্তি জ্বলে উঠল। ঘর থেকে দপ দপ করে পা ফেলে ছুটে আসে। প্রান্তকে টেনে দাঁড় করিয়ে বলল, হিজড়া সাজার ইচ্ছে হচ্ছে কেন তোর? কতবার বলেছি এই বজ্জাত মহিলার সাথে না ঘেঁষতে। বাসন্তী ভয় পান পূর্ণাকে। মেয়েটা খিটখিটে, বদমেজাজি। হেমলতা বলেছেন, সেদিনের দুর্ঘটনার পর থেকে পূর্ণা এমন হয়ে গেছে। হুটহাট রেগে যায়, কথা শোনে না। পদ্মজা যাওয়ার পর থেকে আরো বিগড়ে গেছে। এজন্য যথাসম্ভব পূর্ণাকে এড়িয়ে চলেন। তবু এসে আক্রমণ করে বসে। গত 2 সপ্তাহে মেয়েটা অতিষ্ঠ করে তুলেছে জীবন। তিনি কাটা কাটা গলায় পূর্ণাকে বললেন, এই শিক্ষা পাইছ তুমি? গুরুজনদের সাথে এমনে কথা কও? আপনি চুপ থাকেন, খারাপ মহিলা। বুড়া হয়ে গেছে, এখনো রং ঢং করে। পূর্ণার কথা মাটিতে পড়ার আগে তীব্র থাপ্পড় সে মাটিতে উল্টে পড়ল। চোখে দৃষ্টি গরম করে ফিরে তাকায় সে, দেখার জন্য কে মেরেছে তাকে। দেখল হেমলতাকে। হেমলতা অগ্নি চোখে তাকিয়ে আছেন, যেন চোখের দৃষ্টি দিয়ে পূর্ণাকে পুড়িয়ে ফেলবেন। পূর্ণার চোখ শিথিল হয়ে আসে। সে চোখ সরিয়ে নেয়। হেমলতা বললেন, নিজেকে সংশোধন করো, এখনো সময় আছে। পূর্ণা নতজানু অবস্থায় বলল, আমি এই মহিলাকে সহ্য করতে পারি না মা। করতে হবে, ওনার অধিকার আছে এই বাড়িতে। আমি খুন করব এই মহিলাকে। পূর্ণার রাগে শরীর কাঁপছে। পূর্ণার অবস্থা দেখে হেমলতা দৃষ্টি গেল থমকে। পূর্ণা কেন এমন হলো? তিনি কি এক মেয়ে শূন্য তার শোক কাটাতে গিয়ে আর এক মেয়েকে সময় দিচ্ছেন না? বুঝিয়ে শুনিয়ে পূর্ণাকে আবার আগের মতো করতে হবে। তিনি কণ্ঠ খাদে নামানোর চেষ্টা করেন, কিন্তু এরপর পূর্ণা যা বলল তিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারলেন না। পূর্ণা বাসন্তীকে উদ্দেশ্য করে বলল, বেশ্যার মেয়ে বেশ্যাই হয়, আর বেশ্যার সাথে এক বাড়িতে থাকতে ঘৃণা করে আমার। হেমলতা ছুটে যান বাইরে, বাঁশের কঞ্চি নিয়ে ফিরে আসেন। বাসন্তী দ্রুত আগলে ধরেন পূর্ণাকে। হেমলতাকে অনুরোধ করেন, এত বড় শ্রীডারে মাইরো না, ছোট মানুষ, বুঝে না। আপা, আপনি সরেন, ও খুব বেড়ে গেছে। বাসন্তীর স্পর্শ পূর্ণার ভালো লাগছে না। সে ঠেলে সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে হেমলতা বাঁশের কঞ্চি দিয়ে পূর্ণার পিঠে বাড়ি মারলেন। পূর্ণা আর্তনাদ করে শুয়ে পড়ে। হেমলতা আবার মারার জন্য প্রস্তুত হন। বাসন্তী পূর্ণাকে আগলে বসেন, অনুরোধ করেন, যুবতী ছেড়িদের এমনে মারতে নাই, আর মাইরো না। প্রেমা প্রান্ত ভয়ে গুটিয়ে গেছে। হেমলতার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। তিনি বাঁশের কঞ্চি ফেলে লাহারি ঘরের দিকে যান। বারান্দায় বসে দীর্ঘশ্বাস ফেললেন। মনে মনে মোর্শেদের ওপর ভীষণভাবে ক্ষেপে যান। মোর্শেদ চিৎকার করে করে বাসন্তীর সম্পর্কে সব বলেছে বলেই তো পূর্ণা জেনেছে, আর তাই এখন পূর্ণা তার অতীত নিয়ে আঘাত করার সুযোগ পাচ্ছে। মোড়ল বাড়ির ছোট সংসারটা কেমন ওলট পালট হয়ে গেছে। হেমলতা আকাশের দিকে তাকিয়ে হা করে নিঃশ্বাস নেন। সব কষ্ট যন্ত্রণা যদি উড়ে যেত, সব যদি আগের মতো হয়ে যেত,
সব কঠিন মানুষেরাই কি জীবনের এক অংশে এসে এমন দুর্বল হয়ে পড়ে, কোনো দিশা খুঁজে পায় না। আমির বিছানায় বসে উপন্যাসের বই পড়ছে। 6 দিন পর পদ্মজার ম্যাট্রিকের ফলাফল, এরপরই ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। যদিও ফরিনার বেগম রাজি নন, কিন্তু আমির মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ, সে পদ্মজাকে রাজধানীতেই নিবে। পদ্মজার কথা মনে হতেই আমির বই রেখে গোসলখানার দরজার দিকে তাকালো। তার ঘরের সাথে আগে গোসলখানা ছিল না, পদ্মজার জন্য করা হয়েছে। সে বই রেখে সেদিকে যাওয়ার জন্য পা বাড়ালো, তখনই পদ্মজা চিৎকার করে উঠল। তাই দ্রুত দৌড়ে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকে পদ্মজাকে শাড়ি দিয়ে শরীর ঢেকে রেখেছে, ছোট কাঁপছে। আমি দ্রুত কাছে এসে বলল, কি হয়েছে? ওখানে ওখানে কি ছিল? আমাকে দেখছিল। পদ্মজার ইঙ্গিত অনুসরণ করে আমি সেদিকে তাকালো। গোসলখানার ডান দেওয়ালে একটা ইট সরানো, সকালে তো সরানো ছিল না। পদ্মজা কাঁদতে থাকলো। কাপড় পাল্টাতে গিয়ে হঠাৎ চোখ পড়ে দেয়ালে, আর তখনই দুটি চোখ দেখতে পাই। সে তাকাতে চোখ দুটি দ্রুত সরে যায়। পদ্মজার পিলে চমকে ওঠে। আমির পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শুকনো কাপড় পরে আসো, কেঁদো না। কথা শেষ করে সে বেরিয়ে যায়। যাওয়ার তারা দেখে মনে হলো অজ্ঞাত আগন্তুককে আমির চেনে। পদ্মজা দ্রুত কাপড় পরে নিল, এরপর আমিরকে খুঁজতে থাকলো। আমির সোজা হৃদয়নের ঘরের দিকে যায়। হৃদয়নের পানি পান করছিল। আমির গিয়ে হৃদয়নের বুকের শার্ট খামচে ধরে, চিৎকার করে বলল, তোকে সাবধান করেছিলাম, দ্বিতীয় সুযোগ দিয়েছিলাম, শার্ট ছাড়। ছাড়বো না। কি করবি তুই? আমার বইয়ের দিকে কুনজর দিবি আর আমি ছেড়ে দেব? প্রমাণ আছে তোর কাছে? কুত্তার বাচ্চা, প্রমাণ লাগবে? আমি জানি না। আমির মুখ সামলা, গালাগালি করবি না। করব। কি করবি তুই? আবার বলছি, শার্ট ছাড়। আমির ঘুষি মারে হৃদয়নের নাকে। হৃদয়ন টাল সামলাতে না পেরে পালঙ্কের ওপর হুমড়ি খেয়ে পড়ে। চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই হৃদয়নের ঘরে ছুটে আসে। আমি পদ্মজা, পর্ব 36। পদ্মজা ঘরের চৌকাঠে পা দিল মাত্র আমি হৃদয়নকে টেনে হিচড়ে তুলে বলল, তোকে না করেছিলাম, বারবার না করেছি, তবুও শুনলি না। হৃদয়ন শক্ত দুই হাতে আমিরকে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দূরে। আমির আলমারির সাথে ধাক্কা খেয়ে আরো হিংস্র হয়ে ওঠে, হৃদয়নের দিকে তেড়ে আসে। নূরজাহান দৌড়ে এসে পথরোধ করে দাঁড়ান, চিৎকার করে বললেন, কি হয়েছে তোদের? তোরা এমন করতেছস কেন? দাদু সরে যাও, মদ বাচ্চারে আমি মেরে ফেলবো। তুই কি ভালো মানুষের বাচ্চা? তেজ নিয়ে বলল হৃদয়ন। আমির নূরজাহানকে ডিঙিয়ে হৃদয়নকে আঘাত করতে প্রস্তুত হলো। তখন মজিদ হাওলাদারের কর্কশ কণ্ঠে ভেসে আসে, যে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। আমির মজিদ হাওলাদারকে এক নজর দেখে শান্ত হওয়ার চেষ্টা করলো, পরে জ্বলে উঠে বলল, আব্বা আপনি জানেন না ও কি করেছে? পদ্মজা গোসল করছিল, ও লুকিয়ে লুকিয়ে দেখছিল। আমিরের কণ্ঠ থেকে যেন অগ্নি ঝরছে। ফরিনা, আমিনা, রানী সহ হাওলাদার বাড়ির কাজ করা দুজন মহিলা ছিছি করে উঠল। হৃদয়ন সাবধানে প্রশ্ন করল, তোর কাছে কি প্রমাণ আছে? প্রমাণ লাগবে? আমি জানি এটা তুই ছিলি। বিয়ের রাতেও তুই পদ্মজার কাছে গিয়েছিলি। অপবাদ দিবি না। তুই ভালো করে জানিস আমি অপবাদ দিচ্ছি না। তুমি কি করে শতভাগ নিশ্চিত হতে পারছো ছেলেটা হৃদয়নই ছিল? পদ্মজা দেখেছে নাকি তুমি? বললেন মজিদ। আব্বা কেউ দেখেনি, কিন্তু আমি নিশ্চিত এই চরিত্রহীনটা হৃদু, কারণ আমার আগে থেকে ও পদ্মজাকে পছন্দ করত। পদ্মজা বিস্ময়ে তাকালো, কি হচ্ছে? কি সব শুনছে? ফরিনার দুই ঠোঁট হা হয়ে গেল, মুখে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকেন। আমিনা বললেন, আপা আমি আগেই কইছিলাম এই ছেড়ি বিনাশিনী, এই ছেড়ির রূপ আগুনের লাকান, এই ছেড়ির জন্য এখন বাড়ির ছেলেদের ভেজাল হইতাছে।
আমিনার কথা শুনেও না শোনার ভান করল। মজিদকে বলল, আব্বা, আপনি এর বিচার করবেন না আমি ওরে মেরে ফেলবো? আর আম্মা, এরপরও বলবা এই বাড়িতে রেখে যেতে পদ্মজাকে? আমাকে তো ফিরতেই হবে ঢাকা। পদ্মজাকে রেখে আমি কিছুতেই যাব না। মনে রেখো আব্বা, তুমিও আমার কথাটা মনে রেখো। আমি তোমার ব্যবসায় আর নেই যদি পদ্মজা আমার সাথে ঢাকা না যায়। তুমি যেভাবে যাবা তোমার বউ তো সেইখানেই যাবে। বউ রেখে যাবা কেন? আর রিদওয়ান, তুমি আমার সাথে আসো, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। মজিদ হাওলাদার বেরিয়ে যান। আমির পদ্মজার হাতে ধরে পদ্মজাকে বলল, আর কখনো এমন পরিস্থিতিতে পড়তে হবে না। খুশিতে পদ্মজার চোখের তারায় অশ্রু জল জল করে ওঠে। সে আমিরের এক হাত শক্ত করে ধরে বোঝায়, আমি আপনাকে ভালোবাসি, বিশ্বাস করি। সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত। এমন সময় হাওলাদার বাড়ির রাতের রান্না করা হয়। মগা ব্যাগ মাছ দিয়ে গেছে। লতিফা মাছ কাটছে। লতিফা এই বাড়ির কাজের মেয়ে, সবাই ছোট করে লুতু রাখে। ফরিনা ভাত বসিয়েছেন আর অনবরত বসে বলে চলেছেন, আমি এই বাড়ির বড় বান্দি, দাসী আমি। বাবুর বাপ দাসী পুষে রাখছে, দাসী পালে। সারাদিন কাম করি, অন্যরা হাওয়া লাগাইয়া ঘুরে। মরণ হয় না আমার, মরণই আমার একমাত্র শান্তি। পদ্মজা গুনগুন করে গান গাচ্ছে আর রান্নাঘরে আশপাশে ঘুরছে। ফরিনার সব কথা তার কানে আসছে, তার গায়ে লাগছে না, বরং হাসি পাচ্ছে। সে বহুবার রান্নাঘরে গিয়েছে কাজ করার জন্য। ফরিনা তাড়িয়ে দিয়েছেন, কাজ করতে হবে না বলেছেন। আর এখন বলছেন কেউ সাহায্য করে না। পদ্মজা পা টিপে টিপে রান্নাঘরে ঢুকলো, বলল, আম্মা, আমি সাহায্য করি। এই ছাড়ি, তুমি এত বেয়াদব ক্যারে? কতবার কইছি তোমার সাহায্য করতে হইব না। না মানে আপনি বলছিলেন কেউ সাহায্য করে না। তোমারে তো বলি নাই, তোমার গায়ে লাগে কেন? মেঝে ঝাড়ু দিয়ে দেই? তোমারে কইছি আমি? তুমি যাও না এন থাইকা, যাও কইতাছি। পদ্মজা বেরিয়ে আসে। বাসায় লাবণ্য নেই, আমির নেই, কার কাছে যাবে? রানী আছে। রানীর কথা মনে হতে পদ্মজা রানীর ঘরের দিকে এগোলো। যাওয়ার পথে সন্ধ্যার আজান ভেসে আসে কানে, তাই আর সেদিকে এগোলো না, নিজের ঘরের দিকে হেঁটে গেল। নামাজ পড়তে হবে। নামাজ পড়ে সূরা ইয়ানিস একবার পড়ল। এরপর জানালা লাগাতে গিয়ে রানীকে দেখতে পেল। সেদিনের মতো জঙ্গলের ভিতরে ঢুকছে। আর কিছু মুহূর্ত পার হলে চারিদিকে রাতের গাঢ় অন্ধকারে তলিয়ে যাবে। এমন সময় কি করতে যাচ্ছে ওখানে? এত সাহসী কি করে হয়? পদ্মজা হুড়মুড়িয়ে ঘর থেকে বের হয়। আজ সে শেষ দেখে ছাড়বে। লাবণ্য সবে মাত্র সদর ঘরে ঢুকেছে। পদ্মজাকে তাড়াহুড়ো করে কোথাও যেতে দেখে বলল, কিরে, কই যাস? পদ্মজা চমকে উঠল। এরপর বলল, এই তো এইখানেই। কই ছিলি? আচ্ছা, পরে কথা বলবো, আসি এখন। লাবণ্য ঠোঁট উল্টে পদ্মজার যাওয়ার পানে তাকিয়ে থাকে। এরপর মনে মনে ভেবে নিল, 2 তলা থেকে হয়তো দেখেছে দাভাইকে আসছে, তাই এগিয়ে যাচ্ছে আনন্দে। সে নিজ ঘরের দিকে চলে গেল। পদ্মজা কখনো বাড়ির পেছনের দিকে যায়নি, এই প্রথম যাচ্ছে। বাড়ির ডান পাশে বিশাল পুকুর, কালো জল, অথচ বাড়ির সামনের পুকুরের জল স্বচ্ছ। 2 মিনিট লাগে শাকসবজির ক্ষেত পার হতে। বাড়ির পেছনে এরকম শাকসবজির বাগান আছে সে জানতো না। এরপর পৌঁছালো জঙ্গলের সামনে। সেখান থেকে অন্দরমহলের দিকে তাকালো। ওই তো তাদের ঘরের জানালা দেখা যাচ্ছে, আরেকটা জানালাও দেখা যাচ্ছে। পদ্মজা কপাল কুঁচকে খেয়াল করলো সেই জানলার গ্রিল ধরে কেউ তাকিয়ে আছে। পদ্মজা ঠাউর করার চেষ্টা করলো এটা কার ঘর। মনে হতে বেশি সময় লাগলো না, এটা রুম্পা ভাবির ঘর। তবে কি তিনি তাকিয়ে আছেন? পদ্মজা আবারও তাকালো। রুম্পা জানালার পর্দা সরিয়ে হাত নাড়ায়। পদ্মজা মৃদু হেসে হাত নাড়ালো। দূর থেকে রুম্পার মুখটা দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চায় পদ্মজাকে। তার ভেতরে লুকানো আছে কোনো এক রহস্যময় গল্প। ভাবি, এই নিয়ে কি করেন রাতের বেলা? ভূমিকম্পে ভূমি যেভাবে কেঁপে ওঠে, পদ্মজা ঠিক সেভাবে কেঁপে উঠল। তাকিয়ে দেখলো মদনকে। সে জঙ্গলের ভেতর থেকে এসেছে। পদ্মজা আমতা আমতা করে বলল, হাঁটতে এসেছিলাম। এই রাতের বেলা? বিকাল থেকেই, এখন ফিরে যাচ্ছিলাম।
চলেন একসাথে যাই। জায়গাটা ভালো না ভাবি? আপনি হচ্ছেন সুন্দরী মানুষ, জিন ভূতের আছর পড়ব। আপনি যান, আমি আসছি। আর কি করবেন এইখানে? পদ্মজা জঙ্গলের দিকে তাকালো। অদ্ভুত এক অনুভূতি হয়। সব জঙ্গল অযত্নে বেড়ে উঠলেও এই জঙ্গল যেন যত্নে বেড়ে ওঠা। সে অন্ধকারে খোঁজার চেষ্টা করলো রানীকে, পেল না। এদিকে মদনের সাথে না গেলে সে বাড়িতে যদি বলে দেয়, তাহলে অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হবে, আর একটার পর একটা মিথ্যা বলতে হবে। পদ্মজা মনে মনে পরিকল্পনা করে মদনের সাথে বাড়ি অবধি গিয়ে আবার চলে আসবে।